ইসরায়েলে আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের ২৪ ঘণ্টায় ইহুদি ভূখণ্ডে ৯ দফা মিসাইল হামলা পাল্টা অভিযানের ২০০ উৎক্ষেপণস্থল ধ্বংসের দাবি তেল আবিবের। নির্বাচনের সময়সূচি নিয়ে আপাতত ঐক্য হলেও নানা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। জুলাই সনদ, তারেক রহমানের ফেরা, তফসিল ও ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক উত্তাপের শঙ্কা। এই মুহূর্তে শান্ত, কদিন পরে হয়তো অশান্ত হতে পারে। নানা ইস্যু সামনে আছে। বিভিন্ন শক্তির যে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা, এই সমস্ত সংঘাতের মধ্যে দিয়ে মাঝে মধ্যে ঐক্য হবে, মাঝে মধ্যে দ্বন্দ্ব হবে, এগুলির মধ্যে দিয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ জারি, আন্দোলনের শহীদ ৮৩৪ জন। কালো টাকা ইস্যুতে সরকারের দ্বিধাদ্বন্দ্ব, পূর্বাপর পরিস্থিতি পর্যালোচনা করছে অর্থ বিভাগ। ন্যায় বিচারের পরিপন্থী বলছেন বিশ্লেষকরা। কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারের সরে আসা, কেননা এটিতে কোনো উপকার পাওয়া যায় না। এখন এরকম একটা সুযোগ যদি আমরা দেই, এটাই নীতি নৈতিকতার কথা যেটাকে আমরা বলছি, সেটার সাথে সাংঘর্ষিক। মিরপুরে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা সহ ৬ জন গ্রেফতার, সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত, লুণ্ঠিত অস্ত্র অর্থ উদ্ধার। রাজশাহীর আমের বাজারে ধস, মনপ্রতি দাম কমেছে ৫ থেকে ৬০০ টাকা। হাটে ব্যাপারী ও ক্রেতা কম হওয়ায় বিপাকে বাগান মালিকরা। ভোলা সদর হাসপাতাল যেন তেলাপোকার রাজ্য। রোগীর শয্যা থেকে রান্নাঘর সব জায়গায় বিচরণ, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ইসরায়েলে আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করল ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে এ দাবি করেছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায়, বিবৃতি অনুসারে শক্তিশালী ফাতা মিসাইলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলা হয়েছে ফাতা-1, ইরানের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইল। এতদিন ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালালেও এবারই প্রথম হাইপারসনিক মিসাইল ছোড়ার কথা জানালো ইরান। তাদের দাবির সফল হামলা থেকে এটাই প্রমাণিত যে ইসরায়েলের আকাশসীমা বর্তমানে তাদের নিয়ন্ত্রণে। ইসরায়েলি জনগণও শক্তিশালী হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই দাবি জানান তিনি। পৃথক আরেক পোস্টে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি লিখেন, ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে, তবে আমাদের বলতে কাদের কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো, তবে তা মার্কিন প্রযুক্তির তুলনায় দুর্বল। এ সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্তের দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য এখনই খামেনিকে হত্যার পরিকল্পনা নেই জানান সেটিও। এদিকে লড়াইয়ের ষষ্ঠ দিনে ইসরায়েলে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করল ইরান। বুধবার দেশটির বার্তা সংস্থা ওয়ানা প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লঞ্চার থেকে ছোড়া হচ্ছে মিসাইল। দাবি, ইসরায়েলকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। তবে কোন স্থান থেকে কবে এসব হামলা চালানো হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন শুরুর পর থেকেই পাল্টা মিসাইল ছুড়ছে ইরান। এখন পর্যন্ত ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। প্রাণ গেছে কমপক্ষে ২৪ ইসরায়েলির। গেল ২৪ ঘন্টা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৯ দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার সকালে একযোগে ৩০টি মিসাইল ছড়ে দেশটি। এরপর নিয়মিত বিরতিতে তেল আবিব, হাইফা সহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। সবশেষ বুধবার ভোরে ২ দফায় ছড়েছে ২৫টি ক্ষেপণাস্ত্র। এর আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি কার্যালয়ে হামলার কথা শোনা যায়। এদিকে ইরান জুড়ে আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। নতুনভাবে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের প্রায় ২০০টি মিসাইল নিক্ষেপের স্থান ধ্বংসের দাবি করেছে আইডিএফ। মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে চলমান অভিযানে কমপক্ষে ৫৮৫ ইরানির মৃত্যু হয়েছে।
মাত্র 5 দিনের সংঘাতেই কোণঠাসা ইসরায়েল। প্রাণহানি তো বটেই, ভূষীভূত বহু গুরুত্বপূর্ণ স্থাপনার আবাসিক বহুতল ভবন। ইসরায়েলের ধরাশায়ী অবস্থা দেখে হাসি ফুটেছে 1.5 বছরেরও বেশি সময় ধরে বর্বরতার শিকার ফিলিস্তিনিদের মুখে। ইসরায়েলের আজকের পরিণতি যেন তাদেরই পরোক্ষ বিজয়। ইরানের ড্রোন ও মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ ভবন এবং তেল শোধনাগার। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ। দিনরাত উদ্ধার কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে জরুরি বাহিনীকে। তবে ইসরায়েলকে এমন কোণঠাসা অবস্থায় দেখে বিজয়ের হাসি হাসছে ফিলিস্তিনিরা। সময় এসেছে, এবার ইসরায়েলকে এমন শিক্ষা দেবে ইরান যে বর্বরগুলো বহুদিন মনে রাখবে। কিভাবে ইরান তাদের শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করে চপেটাঘাত করেছে তা ওরা মনে রাখবে। গেল 20 মাস ধরে ফিলিস্তিনে তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েল। গাজা উপত্যকা ও তার আশেপাশের বহু অঞ্চল পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। দীর্ঘদিন ধরে যে বর্বর অত্যাচার সহ্য করে আসছিল নিরপরাধ গাজাবাসীরা, প্রকৃতির নির্মম পরিহাসে তা কড়ায় গণ্ডায় ফিরে পাচ্ছে স্বয়ং ইসরায়েলিরাই। এ নিয়ে ব্যাপক খুশি গাজার বাসিন্দারা। তারা আমাদের গত 2 বছর ধরে যে নরকের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এখন সেই একই যন্ত্রণায় ভোগ করছে ইসরায়েলিরা। এটি দেখো আমাদের জন্য বিজয়ের। তেল আবিবকে তিলে তিলে ধ্বংস হতে দেখে কি যে শান্তি লাগছে তা কোনো গাজাবাসীর পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। এরই মধ্যে নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেছে তেল আবিব। যদিও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি প্রকৃত চিত্র আরও ভয়াবহ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানের পারমাণবিক প্রকল্পগুলো চিরতরে ধ্বংস করতে চায় ইসরায়েল। তবে ফর্দোর মতো জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্ট মাটির অনেক গভীরে হওয়ায় তা হয়ে উঠেছে দুর্ভেদ্য। তবে মার্কিন বোমারু বিমানের সাহায্যে ভূগর্ভস্থ টার্গেটেও হামলা চালানো সম্ভব। এ কারণেই কি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চাইছে ইসরায়েল? অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু প্রকল্পগুলোতে মিসাইল হামলা চালায় ইসরায়েল। ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে সেই হামলার স্যাটেলাইট ছবিও প্রকাশ করে আইডিএফ। উদ্দেশ্য, ইরানের তথাকথিত পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা চিরতরে রুখে দেওয়া। তবে এত বড় হামলার পরেও এসব স্থাপনায় ক্ষয়ক্ষতি বেশ সামান্যই। কারণ হামলার কথা বিবেচনা করে এই স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে মাটির গভীরে, বিশেষ করে ফোর্দো পরমাণু সমৃদ্ধকরণ প্ল্যান্ট, যা খোলা আকাশের নিচে নয় বরং পাহাড়ি এলাকায় মাটি আর পাথরের প্রায় 80 মিটার গভীরে স্থাপিত। মাটির এত গভীরে অবস্থিত হওয়ায় শত্রুপক্ষের হামলা থেকেও সুরক্ষা পায় স্থাপনাটি। এত গভীরে পৌঁছায় না শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতও। তাই বড় পরিসরে হামলার পরও ভূগর্ভস্থ স্থাপনাটি এখনও রয়েছে দুর্ভেদ্য ও সুরক্ষিত। আর তাই বিকল্প খুঁজতে মরিয়া ইসরায়েল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে এ বিষয়ে ইসরায়েলকে সাহায্য করতে পারে যুক্তরাষ্ট্রের GBU-57 বোমা। এটির ওজন কমপক্ষে 13,600 কেজি। বিশাল এই বোমাটি মাটির 61 মিটার গভীরের টার্গেটেও নিখুঁত হামলা চালাতে সক্ষম। এ কারণেই এর নাম দেয়া হয়েছে বাংকার বাস্টার। যুক্তরাষ্ট্রের B-2 বম্বার নামের বিশেষ বিমান ব্যবহার করা হয় এই বোমা বহনে। বিমানটির সাহায্যে 2টি বাংকার বাস্টার বোমা বহন করা সম্ভব। এত বিশাল ওজন নিয়েও প্রায় 11,000 কিলোমিটার রিফিউলিং ছাড়াই উঠতে পারে বিমানটি। সুতরাং এমন একটি বিমানের সাহায্যে সহজেই ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে তেল আবিব। এসব কারণেই যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চাইছে নেতানিয়াহু সরকার। সম্প্রতি কানাডায় G7 দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ডোনাল্ড ট্রাম্পকে এ নিয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে রাজি হননি তিনি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরান ইসরায়েল লড়াইয়ে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে পরিণতি হবে ভয়াবহ। সংঘাত ছড়াবে পুরো মধ্যপ্রাচ্যে, এমন শঙ্কার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এমনকি তেল আবিবের চাপেই এই সংঘাতে জড়িয়ে পড়ছে ওয়াশিংটন, দাবি জোটটির। এদিকে বিশ্লেষকরা বলছেন সংঘাতে না জড়াতে ট্রাম্পের প্রতি চাপ রয়েছে সৌদি, কুয়েতের মতো মিত্র দেশগুলোর।
নানামুখী সামরিক পদক্ষেপ আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য স্পষ্ট, ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বিষয়টি। যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে সরাসরি জড়ালে পরিস্থিতি কি হতে পারে তাই নিয়ে চলছে নানা আলোচনা। এ অবস্থায় ইউরোপীয় নেতারা বলছেন যুক্তরাষ্ট্রের কারণে বাড়বে সংঘাতের পরিধি। যুক্তরাষ্ট্র এই সংঘাতের সাথে জড়িয়ে পড়ার অর্থই হলো এর পরিধি আরো বাড়বে, অর্থাৎ এই লড়াই ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়াক, তা ওয়াশিংটনও চায় না। ইউরোপীয় নেতাদের কথাতে স্পষ্ট, তেল আবিবের চাপে ইরান ইসরায়েল সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সংঘাতে না জড়াতে মধ্যপ্রাচ্যের মিত্রদের তরফ থেকেও চাপ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের ওপর। কাতার, সৌদি আরব এবং ওমানের পক্ষ থেকেও ট্রাম্পের ওপর চাপ রয়েছে এই সংঘাতে না জড়াতে। এরই মধ্যে সৌদি এবং কাতারের প্রধান যোগাযোগও করেছেন ট্রাম্পের সাথে। তাদের দাবি দ্রুত এই লড়াই বন্ধ হোক। উপসাগরীয় দেশগুলো কোনোভাবেই চায় না মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ুক। এ অবস্থায় ইসরায়েল এবং আরব দেশগুলোর সাথে সম্পর্ক সমন্বয় করা হবে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট কিভাবে দুই পক্ষ থেকে আসা চাপ সামলাবেন সেটিই এখন দেখার বিষয়, কারণ মধ্যপ্রাচ্যে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েলের পাশাপাশি তাদের সাথেও সম্পর্ক টিকিয়ে রাখতে অত্যন্ত আগ্রহী ট্রাম্প। তিনি অবশ্যই চেষ্টা করবেন যেন দুই পক্ষই একটা সমঝোতায় আসে। এর আগে পারমাণবিক রণতরীর বহর, রিফুয়েলিং এয়ারক্রাফট এবং অতিরিক্ত প্রায় ৭,০০০ সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েনের ঘোষণা দেয় পেন্টাগন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপাতত ঐক্য হয়েছে, কিন্তু সংকট কি কেটে গেছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সামনে জুলাই সনদ, তারেক রহমানের ফেরা, ইসির তফসিল ও ভোটার তালিকা নিয়ে রাজনীতি উত্তপ্ত হতে পারে। তারা বলছেন কিছু শক্তি নির্বাচন চায় না, আবার আওয়ামী লীগও সক্রিয় হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। আলমগীর স্বপনের রিপোর্ট। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার বিএনপির বিপরীতমুখী অবস্থানে ঐক্য হয়েছে তারেক ইউনূসের লন্ডন বৈঠকে। যদিও ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে ছিল বিচার ও সংস্কারে পর্যাপ্ত অগ্রগতির শর্ত, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ঘোষিত টাইমলাইন অনুযায়ী নির্বাচনের বিকল্প আর নেই সরকারের কাছে। তারা একটা যদি কিন্তু রেখেছে নিজেদের হাতে কিছু রাখার জন্য, কিন্তু নির্বাচন তো একটা ওই সময়ের পরে তার নির্বাচন করার সময় নাই। আসলে কারো পক্ষে নির্বাচনকে উপেক্ষা করা বা নির্বাচন না করে পার হয়ে যাওয়া, এরকম এটা আমি মনে করি না যে বাংলাদেশে এখন সম্ভব। এইটা ঠিক, রাজনীতি যে চলমান প্রক্রিয়া এখন যেভাবে চলছে তাতে একটা পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তন ধরে রাখতে হলে বা রাখা সম্ভব হলে নির্বাচনটা হয়তো হয়ে যাবে। আবার নির্বাচন বিরোধী শক্তিও কিন্তু আছে। নির্বাচনের সময়সূচি নিয়ে আপাতত ঐক্য হলেও সামনে নানা চ্যালেঞ্জ দেখছেন তারা। এই মুহূর্তে শান্ত, কদিন পরে হয়তো অশান্ত হতে পারে। নানা ইস্যু সামনে আছে, বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে রাজনীতি আবার মোড় ঘুরতে পারে। আরেকটা হচ্ছে যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তো সরকার কখন নির্বাচন, বিশেষ করে নির্বাচন কমিশন রোডম্যাপটা কখন ঘোষণা করবে, অর্থাৎ তফসিল ঘোষণার যে সময়টা, এটা একটা ব্যাপার। তারেক রহমানের দেশে ফেরার একটা বিষয় আছে। আওয়ামী লীগ তারা যে একবারে বসে থাকবে সেটাও কোনো মনে করার কোনো কারণ নেই। বিভিন্ন শক্তির সংঘাত, বিভিন্ন শক্তির স্বার্থের সংঘাত এবং বিভিন্ন শক্তির যে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা, সেটারও সংঘাত। এই সমস্ত সংঘাতের মধ্যে দিয়ে মাঝে মধ্যে ঐক্য হবে, মাঝে মধ্যে দ্বন্দ্ব হবে, এগুলির মধ্যে দিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন জামায়াত এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অখুশি, তরুণ ভোটার আরও বাড়াতে চায় তারা, তবে এতে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। কোনো দল যদি ভাবে যে তরুণরা ভোটার হইলে আমাদের ভোট দেবে, এটা তো এরকম আশা করার তো কিছু নাই, কারণ তরুণরা কে কোথায় ভোট দেবে তার তো কোনো ঠিক নাই। এনসিপি এটা একটা চিন্তার বিষয়, তারা কি করবে শেষ পর্যন্ত। তারা নির্বাচন বিলম্বিত হলে তাদের লাভ বলছে, কীভাবে লাভ আমি তো দেখি না। জামাতে একটা বাধা হবে না, তার কারণটা হচ্ছে জামাত কি করবে, জামাত তো গেইন করবে না, যেটুকু গেইন করেছিল ততটুকুই লস করবে, আর জামাত ইলেকশনে যাবে। বিশ্লেষকরা মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় চ্যালেঞ্জ আছে, তবে তফসিল ঘোষণার পর সবাই নির্বাচনমুখী হলে এক্ষেত্রে সংকট অনেকটা কেটে যাবে।
আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে জুলাই শহীদ পরিবার এবং আহতদের কল্যাণে নেয়া সরকারের বিভিন্ন কার্যক্রমের আইনি ভিত্তি দেওয়া হয়েছে এই অধ্যাদেশের মাধ্যমে। 15 জানুয়ারি সরকারি গেজেটে জুলাই গণঅভ্যুত্থানে যে 834 জন শহীদের তালিকা প্রকাশ করেছে তা এই অধ্যাদেশের অধীন প্রণীত ও প্রকাশিত হয়েছে বলে গণ্য হবে। অধ্যাদেশে নিহত আহতদের 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে। গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া অধ্যাদেশে প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের দেওয়া সুযোগ সুবিধা নিলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে 2 লাখ টাকা জরিমানা বা নেয়া আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। ঢাকা সহ সারা দেশে 21 জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বিষয়ে বিস্তারিত জানতে রাজধানী উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, রাজধানীতে সকাল থেকে আবহাওয়া তো বৃষ্টি দেখা গেছে, এখন আপনি যেখানে আছেন সেখানে আবহাওয়া কেমন দেখছেন? কি মনে হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা কি আছে আবারও? নাবিলা সোহার, আপনি জানেন যে বর্ষাকাল চলছে, তো বর্ষার যে বৈশিষ্ট্য, বৃষ্টি হবে এবং বর্ষায় মানুষ স্নিগ্ধ হবে এবং সেটি কিন্তু হচ্ছে। এবং এই বর্ষার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ঢাকার বর্ষা মানুষ যতটা না উপভোগ করে তার চেয়ে মানুষ বেশি দুর্ভোগে পড়ে। সবশেষ যে আবহাওয়া অফিসের যে বুলেটিন, সেই বুলেটিন বলছে যে বর্ষা চলবে আরও বেশ কয়েকদিন। কেননা আপনি জানেন যে এটি লঘুচাপ তৈরি হয়েছে এবং যেই লঘুচাপের কারণে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যদি বলি যে কয়েকটি বিভাগ আছে তার ভিতরে প্রায় প্রত্যেকটি বিভাগেই কিন্তু এই মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং এর প্রভাবে বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকা সমুদ্র বন্দরের উপর দিয়ে সোফার ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড় বয়ে যেতে পারে এবং সেটি কিন্তু হচ্ছে। এবং এই কারণেই কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এরই মধ্যে আবহাওয়া অফিস 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এবং আমরা দেখেছি গতকালও বৃষ্টি হয়েছে ঢাকাতে এবং আজকের যে পূর্বাভাস আবহাওয়া অফিসের, তাতে বলা হচ্ছে যে ঢাকা সহ অন্যান্য সকল বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু আজকে বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি হবে। এবং ঢাকাতে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে আসলে মানুষজন যারা বের হয়েছেন জীবিকার তাগিদে নানান প্রয়োজনে, তারা তো বিড়ম্বনায় পড়েছেন। এখন বৃষ্টির তীব্রতা কমেছে, তবে আবহাওয়া অফিসের যে সবশেষ যে বুলেটিন, তাতে বৃষ্টি কিন্তু আরও বাড়বে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। নাবিলা সোহার। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিয়েছে সরকার। সমালোচনার মুখে এই সিদ্ধান্ত পরিবর্তনের আভাস দিয়েছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে সরকারের মধ্যেই এই ইস্যুতে তৈরি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব। আগে দেয়া এই সুযোগ থেকে প্রাপ্তি পর্যালোচনা করছে অর্থ বিভাগ। সরকারের এক পক্ষ বলছে ঢালাও অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এটি ন্যায় বিচারের পরিপন্থী। কর ফাঁকির কারণে সরকার বছরে রাজস্ব হারায় 2 লাখ কোটি টাকার বেশি। 2023 সালের হিসাব পর্যালোচনা করে এমন তথ্য প্রকাশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া এবং করজালের বাইরে থাকার কারণে বড় হচ্ছে কালো টাকার অঙ্ক। এসব অর্থই অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনে সাদা করার সুযোগ রেখেছে সরকার। প্রস্তাবিত বাজেটে সরকারিভাবে নির্ধারিত এলাকা ভেদে ফ্ল্যাট বা ভবন কেনা এবং নির্মাণে কালো টাকা সাদা করতে হলে প্রতি বর্গফুটে নির্দিষ্ট হারে কর দিতে হবে। সরকারের এমন সিদ্ধান্তে নানা মহলে হচ্ছে সমালোচনা। যারা সৎ করদাতা আছে তাদের প্রতি একটা ন্যায় বিচার হচ্ছে না। যারা একটু সীমিত আয়ের মানুষ বা যারা মধ্যবিত্ত, তাদের এমনিই কিন্তু এই সমস্ত ফ্ল্যাট বলেন, প্লট তাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন এরকম একটা সুযোগ যদি আমরা দেই, এটাই নীতি নৈতিকতার কথা যেটাকে আমরা বলছি, সেটার সাথে সাংঘর্ষিক। বলা হচ্ছে পরিবর্তিত এই সময়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া দুঃখজনক, এটি নৈতিকতার পরিপন্থী। সৎ করদাতারা
নিরুৎসাহিত হবে। অপ্রদর্শিত বা এই কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারের সরে আসা, কেননা এটিতে কোনো উপকার পাওয়া যায় না, উপরন্তু এটা ন্যায় বিরোধী, ট্যাক্স জাস্টিসের বিরোধী, এবং একই সাথে কেউ যদি কর ফাঁকি দেন সেটি ধরবার জন্য সরকারের হাতে কোনো উপযুক্ত ইনস্ট্রুমেন্ট নেই। এই জন্য যারা টাকা ব্ল্যাক করেন বা কালো করে রাখেন তারাও আসলে টাকা সাদা করবার জন্য কোনো উৎসাহিত বোধ করেন না। স্বাধীনতার পর এই পর্যন্ত 22 বার কালো টাকা সাদা করার সুযোগ দেয় সরকার। সবচেয়ে বেশি 2020-21 অর্থ বছরে সাদা করা হয় 20,650 কোটি টাকা। আমরা যদি নীতি নৈতিকতার কথা চিন্তা করি তাহলে আমি মনে করি না যে এই সুযোগটা অব্যাহত রাখা উচিত। কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকা ব্যক্তিদেরকে কিভাবে এই জালের আওতায় নিয়ে আসবে, ওভারঅল বাজেট স্ট্রাকচারে অর্থ উপদেষ্টা আগামীতে গ্রহণ করেন। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের বিষয়ে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন অর্থ উপদেষ্টা। তারপর নানা মহলের মতামত নিচ্ছে অর্থ বিভাগ। শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে, কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা করা যায় কিনা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে গেল কয়েক মাসে 3টি মানি এক্সচেঞ্জের প্রায় 1.5 কোটি টাকা লুটে নিয়েছে সন্ত্রাসীরা। প্রথমে জিসান, পরে প্রাণ, সবশেষ মাহমুদ। মানি এক্সচেঞ্জের মালিকের ওপর গুলি ছড়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ছিনতাইয়ের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে যমুনা টেলিভিশন। এদিকে মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ের 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি। আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। গত 27 মে সকাল 9:30টায় মিরপুর 10 নম্বর স্টেডিয়াম সংলগ্ন আব্দুল বাতেন রোডের মুখেই ঘটে এই ঘটনা। আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক ও তার দুলাভাইকে ছুরিকাঘাত ও গুলি ছুড়ে 35 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার 1 মাস পেরোতে চললেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ, উন্মোচন হয়নি রহস্য, জানিয়ে উদ্বিগ্ন মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা। না, এখন কেউ গ্রেপ্তার নেই, কিছু লোকে ধরছে, বারবার ধরতেছে, ছাড়তেছে, তারা মিলতেছে না, আবার চেষ্টা করতেছে। সেটার জন্য আমরা আতঙ্কে আছি। প্রতিটা মানি এক্সচেঞ্জে এখন আতঙ্কে আছে। পর যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা মানি এক্সচেঞ্জের আতঙ্কে আছে। আর চিন্তায় তো রাস্তায় যেতে আমরা ভয় পাচ্ছি যে আমরা 2 লাখ টাকা নিয়ে ব্যাংকে যাবো, 5 লাখ টাকা ব্যাংকে যাবো, সেটাও সাহস পাচ্ছি না। এই ঘটনার ঠিক 23 দিন আগে 3 মে রাতে মাহমুদ মানি এক্সচেঞ্জের পাশের প্রাণ মানি এক্সচেঞ্জের মালিকের থেকে 50 লাখ টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। এই ঘটনার মামলাও নেয়নি পুলিশ। বাসায় 50 গজ আগেই পৌঁছানো মাত্রই ওরা 8-9 জন সন্ত্রাসী পিস্তল থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমি অভিযোগ দাখিল করেছি। মামলাটা ওরা আমার বলছে যে অভিযোগ আর মামলাতে একই জিনিস। আগে আমরা তথ্য উদ্ঘাটন করি, তারপর ওদের মামলা করেছে হয়নি। ঘটনা এখানেই শেষ নয়। গত 15 জানুয়ারি রাতে মিরপুরের আরেকটি মানি এক্সচেঞ্জের 74 লাখ টাকা ছিনতাই হয়। সনি সিনেমা হলের উল্টো দিকে জিসান মানি এক্সচেঞ্জের কর্মচারীদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একজন ছিনতাইকারীর ব্যাগ নিল আমিলাম ফুটপাতে। ওখান থেকে তারা একটা ফায়ার করলো, একটা ফায়ার খতম করলো, পরে দ্বিতীয় আরেকটা ফায়ার করে তারা চলে গেছে ব্যাগটা নিয়ে। তখন মানুষ এখানে একটু আতঙ্ক সৃষ্টি হয়ে গেল ফায়ার করার সাথে সাথে। নাসিরে যখন একটা ফায়ার করলো নিচে, আমি যখন এই দিকে তাকালাম তখন আমার 2 দিক থেকে আমার অ্যাটাক করছে। হ্যাঁ, পায়ে যখন পায়ে দিয়ে গুলি করছে ও সরে গেছে, ওর পায়ে আর লাগে নেই। হ্যাঁ, ও না লাগে ওর কাঁধের থেকে যে ব্যাগটা ছিল, কাঁধে ছিল, ওর কাঁধ থেকে ব্যাগটা তারা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর আমার 2 দিক থেকে 2টা ধরে রাখছে, পিছন থেকে আর সামনে থেকে আমি লুটতে পারিনি। এই ঘটনার 5 মাস পেরিয়ে গেছে, এখনো কুল কিনারা করতে পারেনি পুলিশ, যা নিয়ে ক্ষুব্ধ জিসান মানি এক্সচেঞ্জের মালিক। টাকা তো দূরের কথা, এখন পর্যন্ত কোনো মানে যারা ছিনতাইকারী বা যারা এই ধরনের ডাকাত তাদের কাউকে অ্যারেস্ট করা বা আমাদেরকে কেউ এখন পর্যন্ত। তো এই বিষয়ে ডিবির কাছে মামলা যাওয়ার পরে আমি ডিবির একজন সিনিয়র এসপি, উনি আমাদের সাথে মিটিং করছেন এবং ওনার সাথে একাধিকবার কথা হয়েছে, তারপরে উনি আর কল ধরেন না।
টাকা লুটের এই প্রতিটি ঘটনা একই সূত্রে গাথা বলে মনে করছেন ব্যবসায়ীরা। জানুয়ারির 15 তারিখ যে লোকগুলা ঘটনা ঘটাইলো, যে যারা এই ছিনতাই বা ডাকাতি করলো, তাদের পরে আবার প্রাণের ঘটনা হইলো, প্রাণ শনাক্ত করলো যে এই লোকগুলাই সেম, মানে এটা যদি আপনি নাটক বলেন, সিরিয়াল নাটকের মতো সেম ভাবে। তারপরে আবার মাহমুদদের হইলো গত মাসে, মানে আর আমরা বলছিও যে এই লোকগুলাই এই একই দলের লোক, যতটুকু আমরা আজ করতে পেরেছি। আমি প্রশাসনের কাছে থানাতে ফুটেজ দিয়েছি। একের পর এক আলোচিত এসব মামলা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাঙামাটি লংদুতে জরাজীর্ণ গাউসপুর সেতু দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। 3 ইউনিয়নের মানুষের দুর্ভোগ চরমে। স্থানীয়দের শঙ্কা, ভাঙাচোরা কাঠামো ধসে পড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এলজিইডির আশ্বাস, চলতি বছরের মধ্যে নতুন সেতু নির্মাণ শুরু হবে। কাঁচালং নদীর পূর্ব পারে এই গাউসপুর সেতুটি লংগদু সদরের সাথে বগাচতর, গুলশাখালী ও ভাসান্যাদম এই 3 ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র পথ। 90-এর দশকে নির্মিত সেতুটি গত 7-8 বছর ধরে জরাজীর্ণ। রেলিং, পিলার ভেঙে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে পারাপার। সবজি বিক্রেতা, প্রতিনিয়ত এখানে মোটরসাইকেল ড্রাইভিং দুর্ঘটনার শিকার হয়। আমি নিজেও একজন ভুক্তভোগী। খুবই আমরা ভয়ে আছি, কখন পড়ে যাই, খুব একটা রিস্কের ব্যাপার। তো পরিমাণে কাঁচামাল বা বিভিন্ন ফল ফ্রুট, আম, কাঁঠাল, কারণ এই ব্রিজের জন্য আমরা যাতায়াত করতে পারতেছি না শহরে। এই পর্যন্ত কোনো নির্মাণ হচ্ছে না। আমাদের এদিকে পারাপারের জন্য প্রচুর কষ্ট হচ্ছে। আমাদের এই জিনিসটা যেন অতি তাড়াতাড়ি হয়। সেতুর খুঁটির নিচে মাটি সরে যাওয়ায় যে কোনো সময় ধসে পড়ে দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। নিরাপদ যাতায়াতে নতুন সেতু নির্মাণের দাবি তাদের। সরকারের কাছে আমরা চাইছি, কিন্তু আমাদের এই 3টা ইউনিয়নের ভাগ্য পরিবর্তন হয়নি। আমাদের কেন সবজি জাতীয় অনেক কিছু উৎপন্ন হয়, কিন্তু আমরা যাতায়াতের রাস্তার কারণে আমরা উচিত মূল্য থেকে আমরা পাই না। বছরের মধ্যে নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস এলজিইডির। টপোগ্রাফিক সার্ভে এবং সয়েল টেস্ট কমপ্লিট করে আমরা সদর দপ্তরে পাঠিয়েছি আমাদের ডিজাইন ইউনিটে। আমরা আজকে ডিজাইনটা পেয়েছি। এই ডিজাইনটা এখন বেটিং করে আমরা আবার পাঠালে চূড়ান্ত ড্রয়িংটা পেয়ে যাব। আল আমিন শিকদার, যমুনা নিউজ। শরীয়তপুরের মনোহর বাজার থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত সরু রাস্তা ও খানাখন্দ হওয়ায় কমেছে যানবাহন। এতে ফেরিঘাটের বিআরডব্লিউটিসি মাসে রাজস্ব হারাচ্ছে প্রায় 2 কোটি টাকা। এছাড়া শরীয়তপুরের নরসিংহপুর বাজারে বেচাকেনা কমে যাওয়ায় ব্যবসায়ীরা ছাড়ছে দোকানপাট। সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা, আর সড়ক প্রশস্ত আর সংস্কার করার কথা জানালেন সড়ক বিভাগ। নামেই যেন পাকা সড়ক, অথচ বেশিরভাগ অংশেই উঠে গেছে বিটুমিন। খানাখন্দে ভরা শরীয়তপুরের মনোহর বাজার থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত 34 কিলোমিটার রাস্তা। চট্টগ্রাম থেকে দক্ষিণাঞ্চলের 21 জেলায় যাতায়াতের অন্যতম শর্টকাট রুট এই সড়কটি। তবে বেহাল হওয়ায় চলাচলে ভোগান্তি বেড়েছে যাত্রী চালকদের। বিকল্প পথে পাড়ি দিতে অন্তত 150 কিলোমিটার অতিরিক্ত পথ চলতে হয়। এতে বেড়ে যায় খরচও। ওদিক দিয়ে গেলে আমাদের 100 কিলো রাস্তা ঘুরলে হয়, 80 কিলো 70 কিলো 80 কিলো রাস্তা ঘুরলে হয়। 3 বছর আগেও নরসিংহপুর ফেরিঘাট থেকে মাসে আয় হতো 3.5 থেকে 4 কোটি টাকা। বর্তমানে তা নেমে এসেছে অর্ধেকে। গাড়ি কম আসায় নরসিংহপুর বাজারটিতেও কমেছে বেচাকেনা। বন্ধ হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। গাড়ি ঘোড়া আসে না, আমগো বেচা কিনি নাই, কোনো কিছু নাই। আমরা অনুভব দোকানপাট যাওয়া তুইয়া যাম গিয়া। আগে যেমন ফেরির জন্য গাড়ি আসতো, ফেরি সংকট ছিল। এখন আমাদের ফেরি বসে থাকে, গাড়ি থাকে না। আগে যেখানে এই শরীয়তপুর চাঁদপুর অঞ্চলে ফেরি সার্ভিস অঞ্চলে যেখানে আমাদের সরকার রাজস্ব ছিল প্রায় 36 কোটি টাকা বছরে, সেখানে বর্তমানে 12 থেকে 13 কোটি টাকা রাজস্ব পাচ্ছি এবং প্রায় 24 কোটি টাকা আমরা রাজস্ব হারাচ্ছি। দ্রুত সড়কটি প্রশস্ত ও সংস্কারের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। ফেরিঘাট থেকে ওখানে 6 কিলোমিটার সড়কের কাজ ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হয়ে গেছে, আর বাকি যে অংশ আছে সেই অংশেরও দরপত্র মূল্যায়নের কাজ চলছে। আমরা আশা করছি যে দরপত্র মূল্যায়ন করে কয়েক মাস পরে ওয়ার্ক অর্ডার দিলে বাকি অংশ উন্নয়ন কাজ করা সম্ভব হবে। আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত ও সংস্কার করে ফেরিঘাট ও বাজারটি আগের মতো সচল করার দাবি স্থানীয়দের। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।
ধস নেমেছে রাজশাহীর আমের বাজারে। কয়েকদিনের ব্যবধানে মন প্রতি আমের দাম কমেছে 5 থেকে 600 টাকা। আম চাষি ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন ভালো হলেও ভরা মৌসুমে ঈদের লম্বা ছুটি থাকায় বাজারে পড়েছে নেতিবাচক প্রভাব। আর গরমে গাছের সিংহভাগ আম পেকে যাচ্ছে, যার কারণে গাছে আম রাখতে না পেরে হাটে তুলছেন চাষিরা। দাম কম হওয়ায় পড়ছেন লোকসানে, সেই সাথে হাটে ব্যাপারী ও ক্রেতা সংখ্যা কম হওয়ায় তারা হতাশ। রাজশাহীর বানেশ্বর হাটে আমের পর্যাপ্ত যোগান থাকলেও ক্রেতা কম। কয়েকদিনের ব্যবধানে মন প্রতি আমের দাম কমেছে 500 থেকে 600 টাকা। বাগান মালিকরা বলছেন, এবার ঈদের লম্বা ছুটি ও কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় চাষিরা গাছে আম রেখে দিয়েছিলেন। এখন বাজারে আমের দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। বাজারে মাল লাগবে কথার কথা, ব্যাপারীরা 100 ক্যারেট, এখানে 150 ক্যারেট মাল আসি বসে আছে। দাম কম আমদানির কারণে লোক নাই, কি খাওয়ার লোক নাই, গরমের কারণে মানুষ আম খাইতে পারছে না। প্রচণ্ড খরায় গরমে আম পেকে যাওয়ায় গাছে আম রাখা সম্ভব হচ্ছে না। সেই সাথে আমের যোগান বেশি হওয়ায় লোকসানের মুখে চাষি ও ব্যবসায়ীরা। আমের দাম খুব খারাপ, 500, 600, 700, হাইস উপর 800। আমের চাপও বেশি, আবহাওয়া একদম খুব গরম এবং বৃষ্টি বাদল হচ্ছে, এই কারণে আমরা দ্রুত পেকে যাচ্ছে। এই কারণে আম মানুষ ধরে রাখতে হচ্ছে না গাছে। লক্ষণভোগ 600 টাকা 500 টাকা মন, হিমসাগর 1200 টাকা 1000 টাকা মন, তার কারণে লস হবে। স্থানীয় আম চাষিরা বলছেন, অনেকদিন পর এবার আমের দাম তলানিতে। ঢাকার ব্যাপারীরা বলছেন, বাজার পরিস্থিতি বিবেচনায় তারাও সতর্কভাবেই দাম নির্ধারণ করে আম কিনছেন। সাভার হেমায়তপুর থেকে আসছি, প্রতি বছরে আমের দাম একটু বাড়তি যায়, এবার আমের দাম একবারে সস্তা। অন্য বছর মনে হয় আম কিনি বেশি দামে, এবার আমের ফলন বেশি, মানে খাচ্ছে না আমার এলাকা, তাই জন্য দাম কম। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ভোলা সদর হাসপাতাল যেন তেলেপোকার রাজ্য। বেশিরভাগ ইউনিটের বেডেই বাসা, মেঝে থেকে রান্নাঘর সবখানেই বিচরণ। কামড়াচ্ছে রোগী ও স্বজনদের, সাথে নোংরা পরিবেশে বাড়ছে দুর্ভোগ। যদিও তেলাপোকা নিধনের আশ্বাস কর্তৃপক্ষের। হাসপাতালের বেডে থাকবেন নাকি তেলাপোকা তাড়াবেন এই রোগী ও তার স্বজন? ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে আসা বেশিরভাগ রোগী ও স্বজনদের একই অবস্থা। তেলাপোকার যন্ত্রণায় অতিষ্ঠ সবাই। বেড থেকে মেঝে স্বস্তি নেই কোথাও। বেডগুলোর ভিতরে অনেক অপরিষ্কার, এর ভিতরে এই তেলাপোকার কোনো অভাব নাই। তেলাপোকা লেগে বসন যায় না, পরিষ্কার করলে ভালো হয়। যমুনার অনুসন্ধানে দেখা মিলল, বেশিরভাগ ইউনিটের বেডেই বাসা বেঁধেছে তেলাপোকা। বিছানার চাদর তুলতেই দলবলের ছড়াছড়ি, চলাচল দেয়ালে দেয়ালেও। রাতের বেলায় রোগীদের ভোগান্তি আরও, কখনো গায়ে তেলাপোকা, কখনো বা কামড়ের যন্ত্রণা। বিছনা টিছনা লেগে ঘুম যায় না, কানে কানে যাইতো চাই আর কি। ডরে তার বাদে কান বাইন্দা, তার বাদে শুয়ে রয়েছে, যে সমস্যা হয়। অসুস্থ রোগে যদি এখানে যদি আরো অসুস্থ হয়ে যায় বাচ্চারা, তো আমরা আসি কি কারণে? মেঝে থেকে রান্নাঘর, সেখানেও যন্ত্রণা। তেলাপোকার রাজত্ব, উঠে পড়ছে প্লেটে, নষ্ট করছে রোগীদের খাবার। বাধ্য হয়ে অনেকে হাসপাতাল ছাড়ছেন। খাবার নষ্ট করে লাই, আর খাবার এইভাবে ধরে ওই খাবার আর খাওয়া যায় না। রোগীর খাবারে যদি তেলাপোকা আসে তাহলে এই খাবারটা নিরাপদ থাকে না। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এরই মধ্যে 2 দফা তেলাপোকা ধ্বংস করা হয়েছে, আবারও নেওয়া হবে পদক্ষেপ। তেলাপোকা মারার জন্য যে স্প্রে পাওয়া যায় বাজারে, সেটা আমরা ব্যবহার করেছি। প্রতিটা ওয়ার্ডে একটা রুম খালি করে ওই রুমে সম্পূর্ণ ধরনের সব লোকবল দিয়ে সরিয়ে ওইখানে আমরা পেস্টিসাইড ব্যবহার করতেছি, এবং এটাতে আমরা কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরে আমরা ভালো ফলাফল পাচ্ছি। ভোলা জেনারেল হাসপাতালে প্রতিদিন চিকিৎসা সেবা নেন কয়েকশো মানুষ, গড়ে ভর্তি হন 2 শতাধিক। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। তাণ্ডব সিনেমা পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের মোহাম্মদিয়া হোটেল এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। ডিবি জানায়, ঢাকার বনানী থানায় সিনেমার প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া বাদী হয়ে কপিরাইট আইনে মামলা করেন। এজাহারনামায় 1 নম্বর আসামি ছিলেন টিপু। অভিযোগে অবৈধভাবে তাণ্ডব সিনেমাটির সম্পূর্ণ HD সংস্করণ পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর বিষয়টি স্বীকারও করেছেন অভিযুক্ত।
এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমা। রায়হান রাফির পরিচালনায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ছবিটি। কেরানীগঞ্জে ভেজাল প্রসাধনী তৈরির দায়ে এক কারখানা মালিককে 1 বছরের কারাদণ্ড দিয়েছে প্রশাসন, সাথে 1 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। কর্মকর্তারা জানায়, কেমিক্যাল আর সুগন্ধি মিশিয়ে নামি দামি ব্র্যান্ডের নকল ও ভেজাল প্রসাধনী তৈরি করত একটি চক্র। গেল 3 বছর ধরে ক্রেতাদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। গোপন তথ্যের ভিত্তিতে ভেজাল প্রসাধনী তৈরির কারখানাটিতে অভিযান চালানো হয়। পরে কারখানা মালিক আব্দুল কুদ্দুসকে আটক করে 1 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়। সময় বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করা হয়, তালা ঝোলানো হয় কারখানায়।